এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে তরল বা গ্যাসীয় পদার্থ যখন প্রবাহিত হয় তখন সেই প্রবাহ দুরকম হতে পারে। একটাকে বলা হচ্ছে ধারারেখ প্রবাহ, আরেকটাকে বলা হচ্ছে অশান্ত প্রবাহ। এখন এই ধারারেখ আর অশান্ত প্রবাহ কাকে বলে সেটা আমাদেরকে এবার পড়তে হবে। দেখো, ধারারেখ প্রবাহের ফার্স্টে সংজ্ঞা বলছি। কোনো প্রবাহীর প্রবাহকালে প্রবাহীর যে কোনো নির্দিষ্ট বিন্দুতে প্রবাহীর কণার গতিবেগের মান এবং দিক সময়ের সঙ্গে পরিবর্তিত না হলে প্রবাহীর প্রবাহকে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বলে। দেখো, এই যে লাল লাইন দুটো দেয়া রয়েছে, এটা মনে করো একটা পাইপ, ঠিক আছে? এবার এই পাইপের মধ্যে দিয়ে কোনো একটা তরল প্রবাহিত হচ্ছে। এবার আমি এই পাইপের মধ্যে তিনটে ডিফারেন্ট পয়েন্ট ধরলাম, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। এ পয়েন্টে কি বলে প্রবাহীর যে কণা তার বেগ হচ্ছে ভি এ, বি পয়েন্টে বেগ হচ্ছে ভি বি, সি পয়েন্টে বেগ হচ্ছে ভিসি। প্রত্যেকটা বেগ একটা ভেক্টর রাশি, প্রত্যেকটা বেগের নির্দিষ্ট অভিমুখ এবং মান আছে। আমরা তখনই কোনো প্রবাহকে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ বলবো যদি দেখি যে সময়ের সাথে সাথে এই ভিএ, ভিবি, ভিসি এগুলো কিচ্ছু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এ পয়েন্টে এখন যা বেগ 5 মিনিট পরেও তাই বেগ, 1 ঘন্টা পরেও তাই বেগ। বি পয়েন্টে এখন যা বেগ সেটা 2 ঘন্টা পরেও তাই, 3 ঘন্টা পরেও তাই। এরকম যদি হয় তাহলে সেই রকম প্রবাহকে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বলা হয়। ঠিক আছে? এবার এখানে এটাকেই ব্যাখ্যা করা আছে যে চিত্রানুযায়ী কাঁচ নলের মধ্যে দিয়ে প্রবাহীর প্রবাহ দেখানো হয়েছে। প্রবাহিত প্রবাহীর মধ্যে এ ও বি দুটি বিন্দু। ধরা যাক কোনো মুহূর্তে এতে যে প্রবাহী কণা, তরলের যে কণা এতে আছে তার গতিবেগ ভিএ, বিতে যখন একটা কণা রয়েছে তার গতিবেগ ভিবি। এবার ধারারেখ বা শান্ত প্রবাহ হলে ওই কণাটা তো চলে গেল, পরের যে কণাটা এ পয়েন্টে আসবে তারও এ পয়েন্টে যখন সে এসে পৌঁছবে তার বেগ ভি এই হবে। আবার যখন আর একটা কণা বি পয়েন্টে এসে পৌঁছবে তার বেগ ভি বি হবে। এই রকম যদি হয় তাহলে সেই রকম প্রবাহকে আমরা শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বা ইংরেজিতে এটাকে বলে স্ট্রিম লাইন মোশন। এবার ধারারেখ প্রবাহের কিছু বৈশিষ্ট্য আছে। ধারারেখ কি? ধারারেখ হচ্ছে এরকম কয়েকটা আমরা লাইন ধরতে পারি, যে লাইন ধরে ধরো একটা কণা সে পাস করেছে, তাহলে সেই লাইনটাকে আমরা ধারারেখ বলতে পারি। এই ধারারেখগুলো সরল বা বক্ররেখা হতে পারে, যে এই একটা পার্টিকুলার কণা সে এই পথ ধরে প্রবাহিত হয়েছে, তার পরবর্তী কণা যখন এ পয়েন্টে আসবে সে এ থেকে বি হয়ে সিতে এভাবেই যাবে। এই ধারারেখ তৈরি হয়, সেই ধারারেখগুলো তৈরি হয় কোন জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে তার উপর নির্ভর করে, সেগুলো সরল বা বক্ররেখা হতে পারে। প্রবাহ নলে মানে পাইপের মধ্যে ধারারেখগুলি ঘন সন্নিবিষ্ট হলে, সন্নিবিষ্ট হবে এটা, যাই হোক একটা বেশি রয়েছে সিটার, ঘন সন্নিবিষ্ট হলে সেখানে প্রবাহীর বেগ বৃদ্ধি পায় ও রেখার ঘনত্ব কম হলে প্রবাহীর বেগ হ্রাস পায়। যেখানে ধারারেখগুলো খুব ক্লোজলি আছে সেখানে গতিবেগ জানবে বেশি, যেখানে ধারারেখগুলো খুব ফাঁকা ফাঁকা সেখানে গতিবেগ কম হবে। যেমন ধরো আমরা এরকম একটা পাইপ আঁকছি, পাইপটা মনে করো এরকমভাবে সরু থেকে মোটা হয়েছে। এবার ধারারেখগুলো এইরকম, আমি এখানে যেভাবে এঁকেছি তাতে খুব বেশি আঁকতে পারবো না। এখানটা আমি আর বেশি দেখাতে পারছি না কারণ আমার জায়গাটা খুব ছোট হয়ে গেছে।
তাই এখানে ধারারেখগুলো খুব ক্লোজ, এখানেও ধারারেখগুলো ক্লোজ, তাহলে এই জায়গাতে গতিবেগ বাড়বে। এখানে ধারারেখগুলো ফাঁকা ফাঁকা, তাহলে এখানে গতিবেগ কমবে। আর একটা জিনিস, এখানে আমার আঁকাটা আমি এক হাতে ফোন রেখে আঁকছি বলে অত ভালো করে তোমাদের বোঝাতে পারছি না। একটা ধারারেখও কিন্তু আরেকটা ধারারেখকে ছেদ করবে না, এটা হচ্ছে আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য, যে দুটি ধারারেখ কখনো পরস্পরকে ছেদ করে না। কারণ ধারারেখ যদি ছেদ করে, কারণ ধারারেখর কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে প্রবাহীর কণার দিক নির্দেশ করে, প্রবাহী কণার যে গতিবেগ তার দিক নির্দেশ করে। তাহলে যদি দুটো ধারারেখ পরস্পরকে ছেদ করে, তাহলে একটা বিন্দুতে আমি গতিবেগের দুটো অভিমুখ পাবো, সেটা সম্ভব না। যেমন ধরো এই যে ধারারেখটা আমি দেখাচ্ছি, এই পয়েন্টে যদি একটা স্পর্শক টানি, সে গতিবেগের দিক বোঝাচ্ছে। এবার দুটো ধারারেখ যদি পরস্পরকে ক্রস করে, তাহলে এই পয়েন্টে আমি এই রেখার উপর একটা স্পর্শক পাবো, আবার এই রেখার উপর একটা স্পর্শক পাবো। তাহলে একই পয়েন্টে গতিবেগের তো দুটো মুখ হতে পারে না, সেজন্য ধারারেখ কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। নেক্সট হচ্ছে অশান্ত। নামটাতেই বুঝতে পারছি যে এটা কি একটা নিশ্চয়ই কিছু ডিস্টারবেন্স হবে। কীরকম? প্রবাহের সময় যে কোনো বিন্দুতে প্রবাহী কণার বেগের মান এবং দিক সময়ের সঙ্গে এলোমেলোভাবে পরিবর্তিত হলে সেই প্রবাহকে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ বলে। দেখো, কোনো ডিরেকশানের কোনো কিছুর কোনো ঠিক নেই। এই পয়েন্টে এখন যা বেগ যদি এটা প্রবাহটা অশান্ত হতো, তাহলে এই পয়েন্টের বেগ এখন যা, পরের মুহূর্তে দেখা গেল বেগ চেঞ্জ হয়ে গেল। তাহলে এরকম যদি হয়, এলোমেলোভাবে পরিবর্তন হয়, তখন সেটাকে আমরা অশান্ত প্রবাহ, বিক্ষুব্ধ প্রবাহ বলি। বিক্ষুব্ধ প্রবাহের মধ্যে ঘূর্ণির সৃষ্টি হয়। তাহলে এই প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে কোনো প্রবাহী কণা যে পথে যায়, সেটি পূর্ববর্তী সময় ওই বিন্দুগামী প্রবাহী কণার গতিবেগ পথের থেকে আলাদা। এখানে যেমন কি বলেছিলাম, এ পয়েন্টে যে প্রবাহী কণা আসছে সে ABC এই পথ দিয়ে যাবে। এবার তারপরে যে প্রবাহী কণা আবার এই পয়েন্টে আসবে, সেও এই পথ দিয়েই যাবে। এবার ABC প্রতিটা বিন্দুতে গতিবেগ আলাদা হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে গতিবেগটা সেম হবে। এ পয়েন্টে যখন কোনো কণা থাকবে তার গতিবেগ VA হবে, আবার সে যখন B পয়েন্টে পৌঁছবে তখন গতিবেগ VB, আবার C পয়েন্টে পৌঁছবে তখন গতিবেগ VC। VA, VB, VC আলাদা হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে V এর মান বদলাবে না, ভিবির মান বদলাবে না, ভিসির মান বদলাবে না। এবার একটা কণা এ থেকে আসলে সে যেমন ABC পথ দিয়েই যাচ্ছিল ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, অশান্ত প্রবাহে এরকম হবে না। একবার হয়তো সে এই পথ দিয়ে গেল, পরের বার হয়তো এই পয়েন্টে এসে সে এই পথ দিয়ে গেল। তাহলে এটাকে আমরা অশান্ত প্রবাহ বলছি। এই কারণে এই প্রবাহের কোনো ছন্দবদ্ধ রূপ থাকে না, এলোমেলো হয়। এছাড়া প্রবাহের কিছু কিছু অংশে আবর্ত বেগের সৃষ্টি হওয়ার জন্য প্রবাহী কণা সমূহের গতি জটিল হয়ে যায়। একে ঘূর্ণি বা আবর্ত বা ভ্রমী বলে। ঠিক আছে, ইংরেজিতে একে বলে হচ্ছে ভর্টেক্স। মাঝে মাঝে আমরা শুনি না যে ঘূর্ণির মধ্যে নৌকো পড়ে গেছে, তো সেই রকমভাবে ঘূর্ণি সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, প্রবাহের বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শান্ত প্রবাহ থেকে সেটা অশান্ত প্রবাহে পরিণত হয়। বেগের এই সীমাকে সংকট বেগ বলে। এই সংকট বেগটার মান যে নলের মধ্যে দিয়ে প্রবাহী যাচ্ছে তার ব্যাসের ওপর, প্রবাহীর ঘনত্বের ওপর এবং মাধ্যমের সান্দ্রতা ধর্মের ওপর নির্ভর করে। তাহলে এগুলোর ওপর নির্ভর করে সংকট বেগটা ঠিক হবে। সংকট বেগটা কি? প্রবাহীর গতিবেগ একটা নির্দিষ্ট মানের পরে শান্ত থেকে অশান্ত হয়ে যাবে, সেই বেগটাকে বলা হচ্ছে সংকট বেগ। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে বলা আছে আলাদা করে, বইতে আছে, আমরা একটু পড়ে নেব। ঘনত্ব এবং সান্দ্রতা দুটো কিন্তু আলাদা আলাদা রাশি। ঘনত্ব কাকে বলে? কোনো পদার্থের একক আয়তনের ভরকে বলে ঘনত্ব। আর সান্দ্রতা হলো কোনো তরল বা গ্যাসীয় পদার্থ যে ধর্মের জন্য তার মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয়, তাকে তার সান্দ্রতা ধর্ম বলা হচ্ছে। কোনো প্রবাহীর ঘনত্ব যত বাড়ে তত প্লবতার মান বাড়ে, এটা আমরা পড়েছি। কিন্তু এর মানে এই নয় যে সান্দ্রতাও বাড়বে। তার মানে ঘনত্ব বাড়লে সান্দ্রতা বাড়বে এমন কোনো ঠিক নেই, আবার সান্দ্রতা বাড়লে যে ঘনত্ব বাড়বে এমনও কোনো ঠিক নেই।
সান্দ্রতা নির্ভর করে বিভিন্ন স্তরগুলির মধ্যে আপেক্ষিক বেগের ওপর, আর ঘনত্ব নির্ভর করে পদার্থের আন্তরাণবিক বিন্যাসের ওপর। ঘনত্বের মাত্রা ml⁻³ সান্দ্রতাঙ্কের মাত্রা ml⁻⁻1 T⁻⁻1। এই সান্দ্রতাঙ্ক জিনিসটা কিন্তু আমরা পড়িনি। সান্দ্রতাঙ্ক জিনিসটা একটা মানে মাধ্যমের কোনো প্রবাহী তার সান্দ্রতা মাপি আমরা সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্কের মাধ্যমে। এখন শুধু আমরা এটুকু জেনে রাখি যে সান্দ্রতাঙ্কের মাত্রা এরকম, তবে সান্দ্র বল যেটা সেটাও কিন্তু বলের সঙ্গে একই মাত্রা, বলের সাথে একই একক।